চাকরিতে আসলে 7 বছরে আপনি লাখ 10 টাকা ইনকাম করতাম, কিন্তু আমি এদিকে প্রায় 50 লাখের মতো কামাই করে ফেলছি। তাহলে আপনি বলেন যে আসলে চাকরি করে ভালো না ব্যবসা করে ভালো? যারা ব্যবসা করে তারাই বোঝে যে আসলে ব্যবসা জিনিসটা কি। এমনও সময় হয়েছে যে আমি দৈনিক 20,000 22,000 টাকা ইনকাম করছি একদিনে। একদিনে। তার অনেকের দেখা যায় মাস শেষে আমরা 20-22 হাজার টাকা পাই। বসে থাকা তো যাবে না, চাকরি যেহেতু সাইডে দিয়ে আসছি, চাকরিতে অনেক পরিশ্রম। ওই পরিশ্রমটা নিজের ব্যবসার খাতে যদি লাগাই তাহলে মোটামুটি ভালো ডেভেলপ করতে পারবো, এটা আমার আত্মবিশ্বাস ছিল। আসসালামু আলাইকুম, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার এটা হোসেনপুর গ্রামে যে তিনি সুন্দর একটা ডেইরি প্রজেক্ট করেন এবং পাশাপাশি তিনি কিন্তু কেঁচো উৎপাদন করতেছেন। আজকে আমরা মূলত জানার চেষ্টা করব এই খামারে তিনি কত টাকা ইনভেস্ট করছেন, কী ধরনের পরিচর্যা করতেছেন, কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন, তিনি কেঁচো সারগুলো উৎপাদন করতেছেন, এগুলো কিভাবে আসলে বাজারজাত করতেছেন। তো এটি দেখতে থাকুন, আশা করি সুন্দর একটা এক্সপিরিয়েন্স আজকে আপনাদের মাঝে শেয়ার করতে পারবো। এখন কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি ভাই আগে কি করতেন? আমি আসলে আগে নোমান গ্রুপে অফিসার হিসেবে চাকরি করছি। এটা হচ্ছে ঢাকা। আমাদের হেড অফিস ছিল মতিঝিল, আর হচ্ছে জাবের অ্যান্ড জুবের ফেব্রিক্স লিমিটেডে আমি অফিসার হিসেবে অটোমোবাইল সেকশনে কাজ করছি। ওখানে খুব ভালো ছিলাম। তো ওখানে কাজের প্রেশার অনেক বেশি ছিল, যত বেশি কাজ তত বেশি স্যালারি না। তো ভাবলাম এই পরিশ্রমটা যদি আমি আমার ব্যবসার ক্ষেত্রে লাগাই তাহলে আমি ডেভেলপ হতেই পারবো। পরবর্তীতে আইসে আমি একটা খামার শুরু করি একটা গরু দিয়ে। আচ্ছা, একটা গরু দিয়ে খামার শুরু করি। একটার থেকে পরবর্তীতে আর 2টা গরু কিনছিলাম। 2-3 বছর পর যখন আমার একটা দিয়ে 8-10টা হয়ে গেছে, পরে শখের বশত আমি সার বিক্রি করে আরো 2টা গরু কিনছিলাম। কেনার পর ওইটা দিয়ে আস্তে আস্তে অনেকগুলো গরু হয়ে গেছে, প্রায় 30-35টা গরুর মতো হয়ে গেছে। আচ্ছা, এই প্রজেক্টটা ভাই শুরু করছিলেন কতদিন আগে? এটা 18 সালে শুরু করছিলাম। আচ্ছা, 2018 সালে। 2018। আপনার আসলে খামারটা কোন দিকে? আচ্ছা, খামার এই দিকে। এতে সবকিছু মিলে কেমন টাকা আপনার পুঁজি খাটাতে হয়েছিল ভাই? এটা তখনকার আমলে প্রায় 1.5 লাখ টাকার মতো লাগছে আর কি। আর আপনার গরুতে কত টাকা ইনভেস্ট করা ছিল সর্বপ্রথমে? গরু সর্বপ্রথমে 56,000 টাকা নিয়ে নিয়েছিলাম। একটা গরু 56,000 টাকা দিয়ে? 56, হ্যাঁ। এই যে আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি বিশাল বিশাল গরু। এগুলো হচ্ছে সর্বোচ্চ কত লিটার পর্যন্ত আপনি দুধ পাচ্ছেন? এগুলো প্রথম যখন বাচ্চা দিছে তখন আপনার 18-20 কেজি দুধ হয়েছে, পরের বার একটু বেশি হয়েছে। হ্যাঁ, পরের বার 2-1 কেজি বেশি হয়েছে। এখন এগুলো 17-18 লিটার দুধ দিতেছে। আমরা তো জানি বড় গাভীগুলো নানানমুখী সমস্যার সম্মুখীন আসলে আমরা হই। আপনি কি ধরনের ভাই ফেস করলেন? এই গাভীটার হওয়ার থেকে কোনো সমস্যাই হয় নাই। যখন এই গাভীটা এত বড় হয়েছে যখন ছিল, তখন এই গাভীটা একটা এলএসডি রোগ হয়েছিল। তারপর থেকে এই গাভীটার কোনো রোগই হয়নি। আজকে প্রায় গাভীটার বয়স 7 বছর, কোনো রোগ হয় নাই। আর বিশেষ করে একটু সমস্যা হয় ওই যে গাভীর যে ওলান যেটা বলে মিল্ক ফেভার টেভার, এইগুলো হয় টুকটাক, এইগুলো হালকা ট্রিটমেন্ট করলে সেরে যায়। এটা একটা গাভীর ক্যালসিয়াম ব্যবস্থা ঠিকভাবে না থাকলে, একটা গাভীর ক্যালসিয়াম ব্যবস্থা যদি ঠিক না থাকে তাহলে গাভীর একটু যে ওলানের সমস্যা হবে, ওলান বা বাটের সমস্যা হবে। তো এরকম প্রতি মাসে মাসে ক্যালসিয়াম খাওয়াতে হবে। ক্যাপসুল আছে, তারপরে আচ্ছা, একটা ব্যাপার আপনার কাছে জানতে চাই। আপনি চাকরিতে ভালো একটা আপনি স্যালারি পাইতেন, নিয়ম কানুনের মধ্যে থাকতেন। এখন বর্তমানে ভাই চাকরি ভাস আপনার এটা যদি ধরি, আপনি সব মিলে কেমন আছেন? চাকরিতে তো আসলে এত টাকা ইনকাম করা সম্ভব হইতো না। চাকরি করলে হয়তো বা বাসাও করা যাইতো না। বর্তমানে আমি এইগুলো দিয়েই ফ্ল্যাট বাড়ি করতেছি 2000 স্কোয়ার ফিটের ধরতে গেলে। হ্যাঁ, আসলে চাকরি দিয়েও যে পেটটা ঠিকঠাকভাবে চলতো, পাশাপাশি আর একটু ডেভেলপ হওয়া যেত, কিন্তু এত ডেভেলপ হওয়া যাইতো না আর কি। বিশাল বড় সার ভাই। এই সারটার বয়স 1.5 বছর, কেবল 1.5 বছর। আচ্ছা, মাত্র 1.5 বছর? 1.5 বছর, 18 মাস। 18 মাসে এর কয়টা দাঁত হয়েছে? এর দাঁত হবে আপনার 2.5 বছর পর। 2.5 বছর পর দাঁত হবে 2.5 বছর পর। ঠিক আছে, এটা বুল হিসেবে যদি কোনো কোম্পানি নিতে চায় আমি দিতে পারবো। এর মধ্যে বুল হিসেবে একজন বলছিল 15-16 লাখ টাকা দিব, আমারে বলছিল। তাই আমি বলছি যে না স্যার, আপনি যদি আমার শেয়ার নেন তাহলে আমি আপনার বুলটা দিব। কিন্তু স্যার বলছে যে না, তোমার তো শেয়ার নেওয়া যাবে না, এটা আমি এই উত্তরবঙ্গের এক কোম্পানিতে দিব। আচ্ছা, কিন্তু পরবর্তীতে স্যার আর আমার সাথে কোনো যোগাযোগ করেনি, আমিও আর স্যারের সাথে কোনো যোগাযোগ করিনি।
তো এখন যদি কোনো ভালো, এটা কিন্তু ওই প্রথম যে ফ্লাগ ভিজাতের সার সিমেন্ট বের হয়েছিল ওখান থেকে কালেকশন করে আমি আমার বীজ ওই গাভিটারে দিয়েছিলাম আর কি। আচ্ছা ওই গাভিটারে দিয়েছিলাম, একটু দেখো। আচ্ছা, ওই বড়টাতে। হ্যাঁ হ্যাঁ, বড়টা দিয়ে দিয়েছিলাম। ওটার মা এটা, ওটার পরে ওইটা বাচ্চা দিছে কেবল। তো কোনো কোম্পানি যদি নিতে চায় তাহলে আমি এটা দিতে পারবো, ফ্লাগ ভি অরিজিনাল একদম ফ্লাগ ভি। আর একটা ফ্লাগ ভি আছে ওখানে, ও এটা ফ্লাগ ভি বক না। এটার বয়স কতদিন? এটার বয়স 1 বছর, 1 বছর 12-13 মাস। আচ্ছা, একটা ব্যাপার একটু শেয়ার করবেন। এই ধরনের বড় বিগ সাইজের আপনি গরুগুলো করতেছেন, স্পেশাল কি ধরনের পরিচর্যা বা স্পেশাল কি ধরনের আপনাকে ম্যানেজমেন্ট করতে হয়েছে ভাই? স্পেশাল হচ্ছে 2 বেলা গোসল করাতে হবে। 2 বেলা গোসল করাতে হবে, আর খাবারটা অ্যাকুরেট খাবার দিতে হবে, তাহলে রোগ বালাই হবে না। আমরা দেখবো যে এখন এক খাবার দিতেছি, তখন আর এক খাবার দেবো, তখন গরুটার জন্য সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, একদম অ্যাকুরেট খাবার দিতে হবে। আচ্ছা, এইটা কি জাতের ভাই? এটাও ফ্লাগ ভিজাতে, এটা সার। হ্যাঁ, আপনি এটাও সার, এটার হচ্ছে বয়স কতদিন? এটার বয়স 1 বছর। 1 বছর। আর এইটা তো মা না? ওটা মা। হ্যাঁ, ওর ভিতরে আবার ফ্লাগ ভি আছে বাচ্চা। একটা ব্যাপার একটু বলবেন, আপনার এগুলোতে আসলে আপনার খামার থেকেই হয় না বাইরে থেকে ভাই? না কিছু না না, এগুলো সব বাড়ির। আমার ওই পাশে একটা শীট ছিল, ওইটা ওইটা বর্তমান ক্লোজ হয়েছে, এখন এটাতে আছে গরু। আর কিছু আপনার অনেকগুলো গরু বিক্রি করছি আমি, এই যে বাসার ছাদের জন্য কিছু গরু বিক্রি করা লাগছে আমার। এই পাশে যা আছে সব লাগবে আর কি। আর আপনি যে বাসাটা করতেছেন কেমন টাকা টার্গেট নিচ্ছেন ভাই? 13-14 লাখ টাকা আপাতত গেছে। হ্যাঁ, এগুলো আগেই করা ছিল, আগে এগুলো করা ছিল, আবার নতুন করে 12টা কলম দিয়ে, 12টা কলম ওই সাইড, ওই এক পার্ট 1200 স্কোয়ার ফিট, আর এই পাশে এটা 800 স্কোয়ার ফিট হলো বাংলাটা, সাধারণ বাংলার রকম। সব এই ব্যবসার টাকা দিয়ে করা। 1 শতক যে মানুষ জমি বিক্রি করে, আপনি দেখবেন সামনে একটা 28 লক্ষ টাকা জমি বিক্রি করে বাড়ি করছে। তো আসলে জমি টমি বিক্রি না, সব ব্যবসার টাকা দিয়ে এই বাড়িটা করা, প্রায় 20-25 লাখ তো লাগবেই। আপনি যে চাকরি ছেড়ে প্রথমে আসলেন, তারপরে আপনাদের এক পর্যায়ে এই পর্যায়ে আসছেন, আর শুরুতে আপনার কাছে কি মনে হয়েছে যে আমি পারবো কি? মানে আসলে গরুর ভিডিওগুলো দেখার পরে হ্যাঁ, আমার মাথার ভিতরে জানে কি কেমন জানি বিকৃতি হওয়া শুরু করলো, যে আমার গরু খামার করতেই হবে। ঠিক আছে, গরু খামার করতেই হবে, মানে মাথার ভিতর মাথা স্টক করা শুরু করলো আমার ভিতরে, যে না আসলে এটা ছাড়া আমি থাকতেই পারতেছি না। পরবর্তীতে ওই যে ওই গরুটার মারে নিয়ে আসছি। এটা হ্যাঁ, ওই গরুটার মারে নিয়ে আসছি মাত্র 55,000 টাকা দিয়ে। হ্যাঁ, বলছিল 4 লিটার দুধ হবে, তো বাসায় এসে 4 লিটার দুধই পাইছি। পরের বার বাচ্চা যখন এই বাচ্চা দিছে, যখন বাচ্চা হয়েছে তখন ওই গাভীটা থেকে 10 লিটার দুধ পাইছি, সেটা সকালে। আবার বিকেলেও পাইছি, বিকেলের দুধটা নেয়নি, বিকেলের দুধটা ওই পুরোটাই খেয়েছে। একটা বাচ্চারে যদি ঠিকঠাকভাবে 5 কেজি থেকে 4-5 কেজি দুধ দেওয়া যায়, ওই বাচ্চাটা যতদিন ভালো থাকবে, বেঁচে থাকবে, ততদিন কোনো রোগ বালাই হবে না। সঠিক যদি পুষ্টি উপাদান এদের ছোটবেলা থেকে যে পাইতে থাকে, ঠিক আছে, তার উদাহরণ হচ্ছে যে ওটা পর্যাপ্ত আমরা দুধ দিছি। দেখেন, বললাম না 8 থেকে 10 বছর কোনো পর্যন্ত কোনো রোগ ব্যাধি, এখন বড় রোগ ব্যাধি দেখা যায়নি। আচ্ছা, আপনি বলতেছেন পর্যাপ্ত পরিমাণ দুধ, একটা বছর হওয়ার কতদিন পর্যন্ত আপনি তাকে দুধ 6 দেন? মাস, 6 মাস পর্যন্ত আর পালা সম্ভব হয় না, তখন হাত পানান দিয়ে দুধ বের করার প্রয়োজন হয়। 6 মাস পরে, আর যেমন এই বাচ্চাটা 6 মাস বয়স, এরা দিয়ে তো আর ওর মা টানা সম্ভব না, বাচ্চা দ্রুত বড় হয়ে যায় আর কি, এই জন্য 6 মাসের মধ্যে ক্লোজ হয়ে যায়। আপনি একজন তরুণ উদ্যোক্তা, এই পর্যায়ে আসছেন, এই ভিডিওটা পাবলিশ করার পরে অনেকেই ভাববে যে এগুলো আসলে ভুয়া। ম্যাক্সিমাম মানুষই হ্যাঁ ভিডিও পাবলিশ করার সাথে সাথে বলে এগুলো ভুয়া, কিন্তু আসলে বাস্তবতাটা আমরা যখন নিজে চোখে দেখি ভাই, সেটা আসলে অন্যরকম। আচ্ছা, এখানে সুন্দর একটা বাছুর, এর গায়ে আমরা কিছু কিছু অন্য রং মানে দেখতেছি, এটা হওয়ার কারণ কি? এটাই যে এলএসডি হয়েছিল, এলএসডি হওয়ার কারণে বাচ্চাটা একটু অসুস্থ। আর এই বাছুরটার এলএসডি হয়েছে, আপনি কিভাবে ভাই এইটার হচ্ছে পরিচর্যা করতেছেন? বাছুরটা যখন এলএসডি প্রকাশ পাইছে আর কি, সিম্পল গুটি হবে, তো গুটি হওয়ার পরে প্রাথমিক একটা ট্রিটমেন্ট আছে। সে ট্রিটমেন্টটা যারা ভিডিও দেখবে তারা অবশ্যই এই নিয়ম অনুযায়ী তারা চলবে, তো আশা করি তাদের একটা ভালো ফলপ্রসূ হবে। হ্যাঁ, একটা বাছুর যখন অসুস্থ হবে, এলএসডির আক্রান্ত হবে, তখন হচ্ছে প্রাথমিক ট্রিটমেন্ট, ফার্স্ট বেড ট্যাবলেট আছে, জ্বরের ট্যাবলেট খাওয়াইতে হবে। তারপর হচ্ছে যদি বাছুরটার দেখা যাচ্ছে যে অতিরিক্ত, তখন এই একটা ওষুধ আছে, অ্যান্টিবায়োটিক বিভিন্ন প্রকার আছে, আমার কাছে অল্পতে ভালো কাজ করে এই ওষুধটার নাম হচ্ছে পোনাপেন 40 লাখ ভেট। হ্যাঁ, তো এই ওষুধটা হচ্ছে 10 মিলি
তো 5 মিলি দিয়ে ট্রিটমেন্ট করা আছে। আর হচ্ছে ব্যথার যে কোনো একটা ওষুধ দিলে হবে, ট্যামিকভেট অথবা টাফনেইল অথবা মার্বোভেট, যে কোনো একটা ওষুধ দিলে ব্যথা, আর একটা অ্যান্টিবায়োটিক 5 মিলি দিলে, এইভাবে পরপর 5 দিন ট্রিটমেন্ট করতে হবে। করলে বাছুরটার ভিতরে যতগুলা গুটি আছে এগুলো নিয়ন্ত্রণে আসবে। আসার পর 5 দিন পর ট্রিটমেন্ট ছাড়িয়ে দিতে হবে। ছাড়িয়ে দেওয়ার পর আরও 4 থেকে 5 দিন সময় দিতে হবে ওই যে ঘাগুলো ফুটে বের হইতে। যখন এই ঘাগুলো ফুটে বের হয়ে গেল তখন ওই ঘা শুকানোর জন্য আবার এটা 4 থেকে 5 দিন দিতে হবে। তারপরে আশা করা যায় ওই বাছুরটা একদম সুস্থ থাকবে। অলরেডি দেখেন বাছুরটা কিন্তু সুস্থ হয়ে গেছে। ঠিক আছে। তো আসলে ডাক্তারের কাছে এতগুলো টাকা দিয়ে, ডাক্তার আসলে ভিজিট নেবে 500, আর হাই অ্যান্টিবায়োটিক দেবে, কারণ ওখান থেকে তো সে পয়সা পাবে, নতুন নতুন কোম্পানি অ্যান্টিবায়োটিক পাবে, ব্যবহার করলে তার একটা কমিশন আসবে। তো আমি যারা নতুন খামারি আছে, উদ্যোক্তা আছে যারা, তাদেরকে বলবো যে তারা 5 দিন অসুখ হওয়ার সঙ্গে সঙ্গে 5 দিনের একটা ট্রিটমেন্ট গ্রহণ করবে। এটা ট্রিটমেন্ট হচ্ছে, এটার দাম হচ্ছে 60 টাকা, অর্থাৎ 30 টাকা ওষুধ ব্যবহার করবে 5 দিন। 30 টাকা, ব্যথার হচ্ছে 20 টাকা, আর অ্যান্টিবায়োটিক হচ্ছে 5 টাকা, অ্যান্টিহিস্টামিন। তো একটা করে বাছুরের জন্য দৈনিক 50 টাকা করে হলে 5 দিন কত হচ্ছে? 250 টাকার ওষুধ 5 দিনে শেষ, প্রথম ডোজ। পরের 5-7 দিন গ্যাপ দেওয়ার পরে আবার 5 দিন 250 টাকার ওষুধ, অর্থাৎ টোটালি 500 টাকার ওষুধ ইউজ করলে এই বাছুরটা একদম ক্লিয়ার। আচ্ছা, আমরা কোনো কোম্পানির প্রচার করতেছি না, এরপরও ভাইয়ের একদম 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 হচ্ছে বাস্তব অভিজ্ঞতাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এটা কিন্তু হ্যাঁ, এটা হচ্ছে রেনেটা কোম্পানির। এই যে, আর এইটা কি দিচ্ছেন ভাই আপনি? এটা একটা যে স্প্রে, পিং স্প্রে আর কি। মানে কি কোনো বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা? বড় ধরনের সমস্যা হয়েছে টুকটাক, ফুড পয়জনিং হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের স্যার আছে, মামুন স্যার, এদেরকে ইনভলভ করার পরে এসে ঠিক করে দিচ্ছে আর কি। আর আপনি কোনো বড় আর্থিক কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন? আর্থিক, একটা বাছুর মারা গেছে এই রোগে, এলএসজি। তখন আমি আসলে তেমন একটা বুঝতাম না। হ্যাঁ। ওরা আসলে বুঝতাম সবই, কিন্তু হচ্ছে আমি ওই সময় বাসায় ছিলাম না আর কি। আমি বাসায় থাকলে হয়তো বাছুরটা মারা যাইতো না। আমার বাবা ছিল, মা ছিল, ওই রোগটাই ধরতে পারে নাই। হ্যাঁ, আমি তখন নেত্রকোণে ছিলাম আর কি। তখন হচ্ছে এই যে আমার এই রোগের আক্রমণে বাছুর মারা গেছে একটা। আর আসলেন আপনার বাবা মার পক্ষ থেকে কি কি বলে তারা? বাবা মা আসলে সাপোর্ট করে নাই। আচ্ছা, বাস্তব কথা যেটা, বাবা মা সাপোর্ট করে নাই যে এটা করা যাবে না, চাকরি বাদ দিয়ে এটা করা যাবে না। কিন্তু ওই যে আমার কথা যে হচ্ছে, আমি তো এটা না করে থাকতে পারতেছি না, তো মাথার ভিতরে একটা বিকৃতি সিস্টেম হয়ে ধরছে যে এটা করলে এটা ভালো হবে। মানে যারা অ্যাডিক্টেড হয়ে যায় না, বিকৃতি হয়ে যায়, কোনো কিছু খাবার না পেলে মাথা বিকৃতি হয়ে যায়। তো আসলে এই খাবারটা না দেওয়ার পিছনে আমার এরকম একটা মাথা একটা বিকৃতি হওয়া শুরু করলো আর কি। হ্যাঁ, পরবর্তীতে এসে আমি দিয়ে ফেলছি, আমার কাজ আমি করে ফেলছি, বুঝতে পারছেন? পরে বাবা মা তো চাইবেই ভালো কিছু করুক, তাই না? কিন্তু আসলে এটার পক্ষে তারা সাপোর্ট ছিল না। আর এখন যে আপনি বাড়ি করতেছেন, এত সুন্দর প্রজেক্টগুলো করছেন, এখন আপনার আব্বা আম্মা কি বলে? এখন তো আসলে টাকা পয়সা যদি যে সোর্স থেকে আসে তো এটা ভালোই মনে করবে তারা। তো ব্যাপারটা এটাই না, টাকা পয়সা যদি আসে মোটামুটি ভালো, তাহলে তো তারা তো খারাপ বলবে না, যে ভালোই তো। আপনি একদম একবার ইয়াং মানুষ, আপনার এখানে এসে আমি সত্যিই মানে একটু অবাক হয়ে যাচ্ছি আপনার এত কথা শুনে বা এত কিছু দেখে। আচ্ছা, আপনার একটা হচ্ছে কেঁচো সারের প্রজেক্ট আছে না ভাই? আছে। ওখানে আপনার কত টন পর্যন্ত আপনি উৎপাদন করতেছেন? আমি এই মাসেই আপনার আজকে 31 তারিখ, আগামীকাল গেছে, তাতে আমি 600 বস্তা মাল সেল করছি। আমি মূলত আর কি কেঁচো সার আছে, আরও বিভিন্ন প্রকার সার আছে আর কি। আপনারা একটু সার দেখেন, দেখুন এই যে দেখেন কেঁচোর উপস্থিতি আছে, দেখছেন কত কেঁচো। আর আপনি শুরুতে কয় কেজি কেঁচো নিয়ে আসছিলেন ভাই? কেঁচো আমি 2 কেজি নিয়ে এসেছিলাম। আচ্ছা, 2 কেজি। এগুলো হচ্ছে কোন জাতের? এটা থাইল্যান্ডের কেঁচো। এটা একটা ব্যাপার একটু শেয়ার করেন তো, কেঁচো কোন সময় আসলে বংশ বিস্তার করে বেশি? কেঁচো সারা বছর বিস্তার করে বেশি, তবে তাছাড়া হচ্ছে আপনার ওই যে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে একটু বেশি। আচ্ছা, শীতকালে একটু বেশি। শীতকালে একটু বেশি। তাছাড়া কেঁচো সাধারণত সব সময় আমরা ডিম দেখি। ওইখানে বস্তার ভিতর কি রাখছেন ওগুলা? ওইটাতে আছে অন্য একটা সার, ওটা হচ্ছে আপনার ট্রাইকোডার্মা আর কি। আচ্ছা, ট্রাইকোডার্মা। এগুলো সাধারণত কি কাজে ব্যবহার হয় ভাই বেশি? এটা সাধারণত জৈব সার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটা জৈব সার হিসেবে ব্যবহার আছে। আচ্ছা, এই সার যে উৎপাদন করতেছেন, আপনার মেইন কাস্টমার কারা বা কারা বেশি আপনার কাছ থেকে নিচ্ছে?
এগুলো ওই যে আপনার সারের দোকানদারগুলোই আপনার মেইন কাস্টমার, পরবর্তীতে ওরা খুচরা বিক্রি করতেছে। এগুলো বিক্রি করি মাত্র 430 টাকা বস্তা, আর যেটা পিওর ভার্মি সেটা 800 টাকা বস্তা। জৈব সারের মধ্যে 16টা পুষ্টি উপাদানের মধ্যে 13-14টা পুষ্টি উপাদানই বিদ্যমান থাকে, এই জন্যই জৈব সার বিশেষজ্ঞরা ব্যবহার করতে বলে। মাটির প্রাণ হচ্ছে জৈব সার। আচ্ছা, আপনি তো কৃষি বিষয়ে পড়াশোনা করছেন ভাই, আমাদের মাঝে একটু শেয়ার করবেন এই সারটা আমরা ইউজ করলে আমরা কিভাবে আরো বেশি বেনিফিটেড হইতে পারবো? 1 কেজি ইউরিয়া সার উৎপাদন মূল্য 67 টাকা। বিদেশ থেকে ইউরিয়া বাংলাদেশে কম উৎপাদন হয়, বিদেশ থেকে কাঁচামাল আসে বা এই বিদেশ থেকে ইউরিয়া আসে, আর সরকার ভর্তুকি দিতেছে 30 টাকা। দেওয়ার পর সাধারণ কৃষক কিনতেছে এগুলো 30-32 টাকা কেজি খুচরা। তাহলে একটা জমিতে যদি 8 বস্তা জৈব সার দেয় 1 বিঘা জমিতে, ওই কৃষকটা কিন্তু ইউরিয়া সার তখন কম দেবে, ঠিক না ভাই? ঠিক না, আসলেই তো আসলে ঠিক না। তখন যদি কৃষকটা ইউরিয়া সার কম দেয়, তখন ওইটা অপচয়টা কম হলো, তখন ওই কৃষকও কিছুটা আর্থিক একটু ইয়েটা হইলো, আর সব থেকে বড় কথা ওই যে সরকারের যেটা একটা ঘাটতি সেটা একটু কম হলো। পরবর্তীতে সরকার আমদানি একটু কম করার লাগলো। জৈব সার কারখানা যত বাড়বে সরকারের ইউরিয়া উৎপাদন খরচ তত কমবে। আচ্ছা, এই সেক্টরটা নিয়ে আসলে কাজ করার কেমন মানে সুযোগ আছে আমাদের? এই সেক্টরটা নিয়ে কাজ করার সুযোগ আছে, দক্ষ স্মার্ট সুনাগরিক হইলে এই সেক্টরটা কাজ করে আগাইতে পারবে। আচ্ছা, আপনি যেহেতু মার্কেটিং ব্যবস্থা যত ভালো হবে এই ব্যবস্থাটা তত উন্নত। আচ্ছা, আপনি যেহেতু এই সেক্টরটা নিয়ে কাজ করতেছেন, আপনি কি অ্যানালাইসিস করছেন যে আমাদের দেশে আর কি এইটার মানে কত এরিয়া জুড়ে আমরা যদি কাজ করে আমরা একটা এখান থেকে আর্নিং করতে পারবো, বা আসলে কৃষকরা আসলে বেনিফিটেড হইতে পারবে? কৃষকরা বেনিফিটেড হইতে পারবে, কৃষকরা তো বেনিফিট হইতেই পারবে, কিন্তু কৃষকরা তো প্রসেস বোঝে না। আসলে বিভিন্ন মেডিসিনের সাথে যুক্ত করতে হয়, এগুলো তো কৃষক বুঝবে না। এই জন্য কৃষক আমাদের মতো বা আমাদের থেকে বড় কোম্পানিগুলোর কাছ থেকে নিতেছে, কিন্তু কৃষকরা ইচ্ছা করলেই কৃষকরা পাবে এগুলো ইউজ করতে। আচ্ছা, ঠিক আছে, এই জন্য বলবো যে যারা কৃষক আছে তাদেরকে যদি তাদের টাকার এগুলো জৈব সার কেনার সামর্থ্য না থাকে তো বেশি করে গোবর দেবে, ফিনিশিং হিসাব কিছুটা ফলপ্রসূ হবে আর কি। আচ্ছা, এটাই আর কি। আচ্ছা, আর একটা কথা শেয়ার করবেন, আপনার আসলে ফিউচার প্ল্যান কি ভাই? ফিউচার প্ল্যান, আমি উপসহকারী কৃষি অফিসার পদে পরীক্ষায় বর্তমান ইনস্ট্যান্ট টিকে আছে। চাকরি হয়ে গেলেও ইনশাল্লাহ ব্যবসাটা আমার চলবে, এটাই ফিউচার প্ল্যান। আর চাকরি বাকরি যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে এগুলো ব্যবসায় একটু বড় করব, এটাই হচ্ছে ফিউচার প্ল্যান। পাশাপাশি এইগুলোর সাথেই থাকা, যেহেতু কৃষির ছাত্র, কৃষি ব্যতীত তো অন্য কোথাও যাওয়ার সুযোগ নাই আমার। ভাই, আপনি সময় দিলেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুক, আপনি আরো বেশি সামনে এগিয়ে যান এবং আপনার দেখে আরো 2-1 নতুন উদ্যোক্তা তৈরি হোক, এই কামনা থাকলো ভাই। ঠিক আছে, আপনাদের চ্যানেলের জন্য শুভকামনা, আপনারাও এগিয়ে যান। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ ভাই, আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানান। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদেরকে ফলো দিয়ে একটা সাপোর্ট করিয়েন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।